আমাদের ভারতবর্ষকে এই দুটো জিনিসের ওপর বরাবরই অন্যান্য দেশের ওপর নির্ভর করে আসতে হয়েছে। একটা হচ্ছে ক্রুড অয়েল, যেখান থেকে আমরা পেট্রোল, ডিজেল এবং আদার্স যে জিনিসগুলো দরকারি পড়ে আমরা তৈরি করি। আর একটা হচ্ছে এলপিজি। এবার এই দুটো জিনিস এতটাই গুরুত্ব আমাদের জন্য যে এই দুটো ছাড়া কিন্তু একদিক থেকে আমরা পুরোপুরি অচল। এলপিজি না থাকলে আমরা খাবার তৈরি করতে পারবো না, মানে ফুড ইন্ডাস্ট্রি পুরোপুরিভাবে একেবারে ডাউনফলের দিকে চলে যাবে। আর অন্যদিকে যদি ডিজেল, পেট্রোল এগুলো যদি আমরা আমাদের কাছে না রাখতে পারি, তাহলে খাবার দিক থেকে বলুন বা ট্রান্সপোর্টের দিক থেকে বলুন, কোনো কিছুই আমরা করতে পারবো না। আর তখনই যখন এই ধরনের নিউজ কোনো সাধারণ মানুষ দেখে, তখন কিন্তু তারা সবার আগে জিনিসগুলো ভালো মতো না বুঝে প্যানিক করতে শুরু করে দেয়। আমি প্রথমে আপনাদেরকে এই নিউজ হেডলাইনটা দেখাতে চাইবো, যেখানে কি লেখা আছে একবার ভালো করে পড়ুন। এখানে লেখা আছে, রাশিয়া টু ইন্ট্রোডিউস ব্যান অন গ্যাসোলাইন এক্সপোর্ট ফ্রম এপ্রিল 1। এই জিনিসটা পড়ার পর যে কোনো সাধারণ মানুষই কিন্তু ভাববে যে রাশিয়া যদি পেট্রোল এক্সপোর্ট করা পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, মানে এই গ্যাসোলিন মানে তারা বিভিন্ন দেশে পেট্রোলকে বিভিন্ন জিনিস বলে থাকে। তো রাশিয়া, ইউরোপ এইসব কান্ট্রিগুলোতে না পেট্রোলকে তারা গ্যাসোলিন বলে। যেমন ইউরোপের দিকে যদি আপনারা ফোকাস করবেন, ওরা কিন্তু বেশিরভাগ গ্যাস বলে, আর রাশিয়াতে তারা গ্যাসোলিন বলে, আর আমরা বলি পেট্রোল। তো সাধারণ মানুষ ভাববে যে রাশিয়া যদি এখন পেট্রোল দেওয়া বন্ধ করে দেয়, আবার ওইদিকে স্টেট অফ হরমুজেও যদিও ভারতের শিপকে তারা ছেড়ে দিচ্ছে, তাও কখন কি হবে বলা যায় না। তাহলে আমরা বেশি করে এখন পেট্রোল সঞ্চয় করে নিই আমাদের কাছে। আর এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে পেট্রোলের যে স্টেশনগুলো আছে, পেট্রোল পাম্প যেগুলো আছে, সেখানে কাতারে কাতারে একেবারে মানুষের লাইন পড়ে গেছে এই তেল নিজের কাছে বেশি করে সঞ্চয় করে রাখার জন্য। এবার একজন মানুষ যখন আরেকজন মানুষকে সেটা করতে দেখে, তারাও প্যানিক হয়। আর এই জিনিসটা একের পর এক হতেই থাকে, আর পুরো দেশের মধ্যে একটা পেট্রোল নিয়ে একটা সংকটের মতো সবাই বিহেভ করতে লাগে, যে পেট্রোল হয়তো আর পরবর্তীকালে আমরা পাবোই না। কিন্তু যদি আপনারা ঠিক ইনফরমেশনটা জানতে পারেন, তাহলে হয়তো আপনারা এতটা ঘাবড়ে যাবেন না। আর রাশিয়া কি বলছে একবার ভালো করে শুনুন। রাশিয়া কিন্তু একবারও বলেনি যে ক্রুড অয়েল তারা ব্যান করে দিচ্ছে। আসলে ক্রুড অয়েল হচ্ছে একেবারে মেটেরিয়াল, যেটা ভারত রাশিয়ার কাছ থেকে কেনে, বা অন্যান্য যে গালফ কান্ট্রি আছে তাদের কাছ থেকে কেনে, এবং তারপর নিজেদের যে কোম্পানিগুলো আছে, যেমন রিলায়েন্স বলুন বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে, সেগুলোই সেটাকে রিফাইন করে এবং পেট্রোল, ডিজেলে সেটা কনভার্ট করা হয়। এবার রাশিয়া শুধুমাত্র বলছে যে তাদের দেশে যে পেট্রোলের যে উৎপাদনটা হয়, সেটা তারা অন্যান্য দেশে এক্সপোর্ট করা বন্ধ করে দিচ্ছে, আর সেটাও জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। এর মানে আমরা ধরে রাখতে পারি এখনো 3-4 মাস রাশিয়ার কাছ থেকে যে যে দেশগুলো পেট্রোল ইম্পোর্ট করে থাকে, তারা পেট্রোল নিতে পারবে না। তাই বলে কি তারা ক্রুড অয়েল নিতে পারবে না? না বন্ধুরা, তা নয়। তারা রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল যেমন আগে নিচ্ছিল, এখনও নিতে পারবে। শুধুমাত্র তাদেরকে সেই ক্রুড অয়েলটাকে মানে রিফাইন করে পেট্রোলে বা ডিজেলে কনভার্ট করতে হবে। আর এদিক থেকে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে রাশিয়ার যে কিছুদিন আগে আমি এটা নিয়ে একটা ভিডিও ডিটেলসে বানিয়েছিলাম, যে ইউক্রেন ওয়ার যে রাশিয়ার মধ্যে এখন হচ্ছে, ইউক্রেনের একটা কিন্তু বেশ ভালো মতো স্ট্রাইক রাশিয়ার যে অয়েল রিফাইনারিগুলো আছে সেখানে তারা করেছিল, যার ফলে রাশিয়ার প্রায় 40% কিন্তু অয়েল হোল্ড হয়ে গেছে। আর এটারই তার ডাইরেক্ট প্রভাব আমরা এখন দেখতেও পাচ্ছি। রাশিয়া এবার যাতে নিজেদের দেশের যে মানুষগুলো আছে তারা যাতে প্যানিক না খায়, তাদের কাছে যাতে গ্যাসোলিন বা পেট্রোল যাই বলুন না কেন, এগুলো যাতে যে ফ্লো সেটা যাতে ডিস্টার্ব না হয়, সেই জন্যে তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে রাখছে। তারা তো প্রথমে নিজেদের দেশে যারা মানুষ আছে তাদেরকে দেখবে, তারপরেই তো তারা বাইরে সেটাকে এক্সপোর্ট করবে। এবার এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশ মানে আমাদের ভারত সরকার কিন্তু নিজের তরফ থেকে একদম পুরোপুরি প্রচেষ্টা করছেন, যাতে করে এই যুদ্ধের কোনো আঁচ আমাদের সাধারণ যে জনগণ আছে তাদের ওপর না আসে।
আমি এবার আপনাদেরকে আরও একটা দুটো আর্টিকেল দেখাতে চাইবো, একবার এটা মন দিয়ে পড়বেন। এখানে ভারত সরকার বলছে যে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে 60 দিনের মতো তেলের ক্যাপাসিটি অলরেডি আছে। যদিও এলপিজি 1 মাসের মতো আছে, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে এলপিজি স্টোরেজ করা কিন্তু মানে ক্রুড অয়েল স্টোরেজ করার মতো অতটা সহজ নয়। এই নিয়ে যদি আপনারা চান তাহলে আমি ডিটেলসে আরও একটা ভিডিও আনতে পারি, যেখানে আমি আপনাদেরকে বলবো যে কেন এলপিজি ভারত সরকার বেশি করে বাই করে কেন স্টোরেজ করে রাখে না। এখন আমরা ফোকাস করব শুধুমাত্র তেলের ওপরই। একবার এখানে ফটোর ওপর একবার ফোকাস করুন। এখানে দেখুন যে তারা কিন্তু কাতারে কাতারে একেবারে পেট্রোল পাম্প যেগুলো আছে সেখানে তারা লাইন দিচ্ছে, যাতে করে তারা তাদের যতটা সামর্থ্য তেল সঞ্চয় করে রাখতে পারে। কেননা মানুষের মধ্যে একটা ভয় চলে এসছে যে তারা হয়তো আর তেল পাবে না। এবার ভারত সরকার কিন্তু যাতে করে নিজেদের জনগণ আছে তাদের কাছে তেল বা ডিজেলের সরবরাহ যাতে কখনো ডিস্টার্ব না হয়, সেই জন্য কিন্তু নিজের তরফ থেকে একটা পদক্ষেপ নিয়েছে। আর আমি সেটার জন্য একটা আপনাদেরকে আর্টিকেল দেখাবো। দেখুন এখানে কি লিখেছে, ইন্ডিয়া ম্যান্ডেট এক্সপোর্ট ট্যাক্স অন রিফাইনারিজ সেলিং পেট্রোল অ্যান্ড ডিজেল ওভার সি। আসলে ভারতের মধ্যে যে রিফাইনারিগুলো আছে, যেমন রিলায়েন্স বলুন বা অন্যান্য যে বড় বড় কোম্পানিগুলো আছে যেগুলো ক্রুড অয়েলকে মানে রিফাইন করে পেট্রোল বা ডিজেলে কনভার্ট করে, এই কোম্পানিগুলো কিন্তু শুধুমাত্র ভারতে তারা তেল সেল করে না, তারা ভারতের বাইরেও সেল করে। যেমন ইউরোপের বিভিন্ন কান্ট্রি আছে, আফ্রিকান কান্ট্রি আছে, যে দেশগুলো মূলত নিজেদের কাছে কোনো এই ক্রুড অয়েল রিফাইনারিজ নেই, সেই সব দেশগুলোতেই তারা পেট্রোল ডিজেল আবার জেট ফুয়েল এগুলো সেল করে থাকে। এবার ভারত সরকার চাইছে যে যাতে করে এই কোম্পানিগুলো বাইরের দেশে তেল সেন্ড করতে না পারে বা এক্সপোর্ট না করতে পারে, যা তেল সব তেল ভারতের মধ্যেই যাতে সাধারণ জনগণ ব্যবহার করতে পারে, সেজন্যই কিন্তু ভারত সরকার তেল এবং ডিজেলের ওপর এক্সপোর্ট ডিউটি চাপিয়ে দিয়েছে। পেট্রোলের ওপর 21 টাকা, আর যেটা ডিজেল জেট প্লেন তার ওপর 29 টাকার এক্সপোর্ট ডিউটি পার লিটারে লাগিয়ে দিয়েছে। এবার এর প্রভাবটা কী হবে? এর ফলে স্বাভাবিকভাবেই যারা মানে বড় বড় কোম্পানি আছে, তেল অয়েল রিফাইনারিজ আছে, তারা বাইরে এসে তেলটাকে এক্সপোর্ট না করে ভারতের যে অয়েল পাম্পগুলো আছে সেখানেই তেল সেল করবে। যার ফলে এই যে প্যানিক, এটা যাতে আরও কমানো যায়। আর শুধুমাত্র কিন্তু এখানেই নয়, আমরা যদি আশেপাশে দেশগুলোর ওপর একটু ফোকাস করি তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে কিন্তু তেলের দাম হুড় করে বাড়ছে। কোনো দেশের কাছে তেলের স্টোরেজ প্রচুর কম। যদি আপনারা পাকিস্তানের কথা একবার উদাহরণ হিসেবে নেন, বাংলাদেশের কথা যদি একবার উদাহরণ হিসেবে নেন, একবার দেখবেন এই সব দেশগুলোর তেলের অবস্থা কি মর্মান্তিক হয়ে আছে। আর সেখানে কিন্তু ভারতবর্ষ মানে ভারতবর্ষের সরকার কিন্তু যাতে করে এই পেট্রোল ডিজেলের যে এখন যে প্যানিক মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এটাকে আরও বেশি কন্ট্রোল করার জন্য নিজের তরফ থেকে যে এক্সারসাইজ ডিউটি হয় সেটাকে কিন্তু কমিয়ে দিয়েছে। আমি এটা নিয়েও আপনাদেরকে একদম একটা আর্টিকেল দেখাবো। যদিও এটা একটুখানি পুরনো আর্টিকেল, আপনারা হয়তো অলরেডি জানেন, এটা মার্চ মাসের 27 তারিখের আর্টিকেল, মানে 3 দিন আগেকার এটা, যেখানে বলা হচ্ছে যে এক্সারসাইজ ডিউটি পেট্রোলের ওপর এখন 3 টাকা হয়ে গেছে আর ডিজেলের ওপর 0 হয়ে গেছে। এটা কিন্তু আমি বলে রাখি পরিষ্কারভাবে যে আগে কিন্তু এক্সারসাইজ ডিউটি পেট্রোলের ওপর 13 টাকা ছিল আর ডিজেলের ওপর ছিল 10 টাকা। দুটোর ওপর থেকেই ভারত সরকার 10 টাকা কমিয়ে দিয়েছে, যার ফলে এখন পেট্রোলের ওপর 3 টাকা আর ডিজেলের ওপর 0। এবার এর ফলে কিন্তু ডাইরেক্ট প্রভাব আমাদের ওপর পড়বেই। এর ফলে মানুষের মধ্যে যে এখন ভয় বা প্যানিক, এটা একটু হলেও কমবে। আর তাছাড়াও কি বলুন তো, মানে মানুষদেরকে না নিজেদের তরফ থেকে একটু অ্যাওয়্যার হতে হবে। তাদের জানতে হবে যে তারা যে নিউজটা পড়ছে, যে নিউজটা তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, সেটা কতটা জেনুইন। ঠিক আছে বন্ধুরা, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো কোনো ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।